সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশার রচিত রাইফেল রুটি অওরাত উপন্যাসটির ১৯ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পুরনো ঢাকার এইখানে, হ্যাঁ এইটাই তো তার খালার বাড়ি। কত এসেছেন, তবু যেন আমি না বাড়িটাকে চিনতে পারছেন না। কি করেই বা চিনবেন? কখনো তো লোহার গেট এমন করে বন্ধ দেখেননি। লোহার গেইটে বিরাট তালা ঝুলছে। কোথায় গেছেন তার খালাম্মা কিংবা তার খালাতো ভাইয়েরা? স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা যেন অকুল সমুদ্রে পড়লেন। আর তো সময়ও বেশি নেই, ২০-২৫ মিনিটের মধ্যেই কারফিউ শুরু হয়ে যাচ্ছে। ফিরোজকে ছেড়ে দিয়ে কি ভুলটা যে হয়ে গেল, এবং সেজন্য সম্পূর্ণ দায়ী আমিনা। এখানে সংকীর্ণ গলিতে গাড়ি ঢোকালে বেরুতে অসুবিধা হতে পারে, এই বিবেচনা করে বড় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এটুকু পথ সামান্যই ফিরোজ তাদের এগিয়ে দিতে চেয়েছিলেন। চলুন ভাবি, আপনাদের পৌঁছে দেই। না ভাই, কিচ্ছু দরকার নেই, এইটুকু আমরা দিব্যি যেতে পারবো। পারলে কাল সকালে একবার খোঁজ নেবেন। সুদীপ্তদের বড় সুটকেসটা হাতে নিয়ে ফিরোজ তাদের সাথে পা বাড়িয়েছিলেন। মীনাক্ষীও বেরিয়ে এসেছিলেন গাড়ি থেকে। বেশ তো, ওদের একটু পথ হেঁটে গিয়ে আমরা একেবারে তাদের পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমি না এই ব্যবস্থায় কিছুতেই রাজি হলেন না। এই তো সামান্য ২ পা গিয়ে ৭ নম্বর বাড়ি, অকারণে আর কষ্ট দেব না আপনাদের। সুটকেসটা আপনি ওকে দিন। বলেই অবলীলাক্রমে একটা ব্যাগ তিনি কাঁধে ঝুলিয়ে নিলেন এবং অন্যটা বাঁ হাতে নিয়ে ডান হাতে এলাকে ধরে পথ চলা শুরু করলেন। অতঃপর স্ত্রীকে অনুসরণ করা ছাড়া গত্যন্তর কি? তার একটা হাত বেলা ধরেই ছিল, অন্য হাতে ফিরোজের কাছ থেকে সুটকেসটা তিনি নিয়ে নিলেন এবং খুব একটা মলিন হাসি হেসে বিদায় নিলেন বন্ধুর কাছ থেকে। আমিনা বলে দিলেন, কাল কিন্তু ভাবিকে নিয়ে আসবেন, এই সামনের ৭ নম্বর বাড়ি। আসব। হয়তো ফিরোজ আসবেন, কিন্তু সে তো সেই আগামীকাল ৯টার আগে নয়। তারা এমনই বেকুবের মতো কাজ করেছেন যে ফিরোজের বাড়ির নম্বরটাও নেননি। তালা ঝুলানো লোহার গেটের সামনে স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা তখন কি ভাবছিলেন? না, কিছুই ভাবেননি। অত ভেবে কাজ করা মেয়েদের অভ্যাস নয়। তিনি সোজাসুজি স্বামীকে বললেন, এখন কি করবে করো, আমি তো আর ভাবতে পারছি না। কেন পারবে না শুনি? সেই দুপুর থেকেই তো খালার বাড়ি করছিলে। ঠেলাটা সামলাও এবার। কিন্তু ঠেলায় যদি সামলাবেন, তাহলে আর স্ত্রীলোক হতে গেলেন কেন? এতক্ষণ তো বেশ প্রবল পরাক্রম দেখানো হচ্ছিল। এখন যে বেকায়দায় পড়েছেন, অমনি অবলা সেজে বসলেন। কি করবে করো, আমি তো আর পারি নে। হ্যাঁ, আমরা সব পারি। পুরুষ যখন হয়েছি, তোমরা দয়া করে কেবলই তালগোল পাকাবে আর আমরা খুলব। সেজন্যই তো আমরা আছি। সুদীপ্ত পাশের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। বেশ কয়েকবার জোরে জোরে কড়া নাড়ার পর ভেতর থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ পাওয়া গেল। কে? কাকে চান? আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আমরা বিপদে পড়েছি, একটু খুলবেন? আপনারা কারা? বাড়িতে কোনো পুরুষ নেই। তাহলে আপনার কাছেই না হয় দুটো কথা শুধিয়ে নিতাম, একটু যদি খুলতেন। আপনি কেমন ধারা ভদ্রলোক? বলছি বাড়িতে পুরুষ নেই, তাও কপাট খুলতে বলেন, তাও আবার এই কারফিউ আওয়ারে। না না, দেখুন, মানে আমার সঙ্গে আবার স্ত্রী আছেন। আমিনার দিকে তাকিয়ে, এই যে তুমি একটু কথা বলো না। খুব আস্তে বিড়বিড় করে আমিনা বললেন, আমি কি বলবো, তোমারই বুদ্ধির দৌড় একটু দেখা যাক। কিন্তু স্বামীকে কথা তিনি শোনালেও বুঝতে তার কোনোই অসুবিধা ছিল না যে এই অবস্থায় তার এখন এগোনো কর্তব্য। সত্যিই তো, কারফিউ আওয়ারে কোনো স্ত্রীলোক কোনো পুরুষকে বাড়ির দরজা খুলে দেবে, এটা ভাবা যায়? কথাটা শুনতে তো কেমন। আমিনা একটু এগিয়ে গিয়ে বললেন, আমরা ভাই হঠাৎ বড় বিপদে পড়ে গেছি, একটু যদি খুলতেন। একটুখানিই খুলল, কপাট নয়, জানলা। জানলার ফাঁক দিয়ে মহিলা আমিনার সাথে কয়েকটি কথা বললেন। আমিনা তার খালার কথা শুধালেন। পাশের বাড়িতে থাকতেন, অতএব কোথায় গেছেন সেটা যদি জানা যেত।
কিন্তু জানা গেলেই বা কী লাভ? তারা তো ভাই বুড়িগঙ্গার ওপারে সেই জিঞ্জিরায় চলে গেছেন। কালই গেছে নাকি? না, কাল যেতে পারেননি, আজ সকালে গেলেন। আমরা কত মানা করলাম, সবাই মিলে আসুন একসাথে থাকি। কপালে যা আছে তার তো আর রদ হবে না, কিন্তু কে শোনে ভাই? আমরা তাহলে কি মুশকিলে পড়লাম বলুন তো? এখন তো আর ফিরতেও পারি নে। বাসা থেকে বেরিয়ে কি ভুলটাই করলাম। কোথায় বাসা ছিল আপনাদের? আর বলবেন না ভাই, নীলক্ষেতে থাকতাম আমরা। উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কে রে বুলা? বলতে বলতে একজন প্রৌঢ়া এসে দাঁড়িয়েছিলেন ঘরের মধ্যে। বুলা মুখের কাছে আঙুল এনে সংকেতে আমিনাকে চুপ থাকতে বললেন এবং প্রৌঢ়াকে যা বলার তা নিজেই বললেন। খুব চাপা স্বর, কিছু তার শোনা গেল, কিছু গেল না। অবশেষে বুলা নামক মেয়েটি তাদেরকে একটু অপেক্ষা করতে বলে প্রৌঢ়াকে নিয়ে ভেতরে চলে গেলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন। বুলা নিজেই কপাট খুলে তাদেরকে ভেতরে নিয়ে বসালেন। ঘরে একখানা টেবিল এবং কয়েকখানা কাঠের চেয়ার ছিল। সেখানে তাদের বসতে দিয়ে তিনি বললেন, একটা কথা, কেউ এসে কড়া নাড়লে খুলে দেবেন না, কিংবা কোনো প্রকারের সাড়া দেবেন না যেন। আমিনা শুধু সম্মতিসূচক মাথা নাড়লেন। বুলা আবার যথারীতি ঘরে খিল তুলে দিয়ে ভেতরে চলে গেলেন। হ্যাঁ, মাত্র এইটুকুর জন্যই এখন খোদার কাছে মনে মনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুদীপ্ত। আমিনা কিন্তু খোদার অবিচারকে স্মরণ করলেন। এত বিপদের পরও ভাগ্যের এই পরিহাস। কাল কত করে বললাম চলো খালার ওখানে যাই, কাল এলে তো এই বিপদটা হতো না। দিব্যি খালাদের সাথে ওপারে জিঞ্জিরায় চলে যেতাম, কেমন নিরাপদে থাকতাম। কিন্তু নিরাপদ আশ্রয় খোদা আমার কপালে লেখেনি। এখন কি সারা রাত এখানে ছেলে মেয়ে নিয়ে বসে কাটাতে হবে? ইতিমধ্যে বেলা তার আব্বার কাছে আবেদন জানিয়েছে। আব্বু, কি খাবো? সত্যিই তো, কি খাওয়ানো যায় ছেলে মেয়েদের? সঙ্গে বিস্কুট ও গুঁড়ো দুধের টিন আছে, কিন্তু পানি? বাংলাদেশে পানি চাইলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু সে চাওয়ার ভার তো আমিনাকে দিতে হয়। আমিনাকে বলবে নাকি ভেতর থেকে একটু পানি চেয়ে আনতে? না, সে সাহস সুদীপ্তর হলো না। নিজের জন্য চাইলে আমিনা কিছু বলবে না, চেষ্টা করে হয়তো জোগাড় করে এনে দেবে, কিন্তু মেয়ের দরকারে উঠতে বললে দেবে ধমক। মেয়েকে দুঃসময়ে ধমক খেতে দেওয়ার চেয়ে একটু সোহাগ দেওয়া উত্তম বই কি। সুদীপ্ত মেয়েকে সোহাগ দিয়ে ভোলাতে চাইলেন। একটু কষ্ট করে থাকো মামনি, একটুখানি। মায়ের কাছে একটা চেয়ারে বসেছিল অনন্ত। ছেলে মানুষ হলেও এখন কিছু একটা বলা উচিত বলে তার মনে হলো। ছি ছোট আপা, যেখানে সেখানে খেতে হয় না। আমরা তো খাচ্ছি নে, তোমার বড় আপা খাচ্ছে না। ছোট বোনকে অনন্তর সান্ত্বনা দেওয়ার ভঙ্গিটা অন্য সময় হলে হাসি জাগত। একটু কৌতুকের সঙ্গে মা বাবা উভয়েই সেটা উপভোগ করতেন, কিন্তু এখন উভয়েরই মনের গভীরে কোনো জমাট তুষার যেন গলতে শুরু করেছিল, এবং তা অশ্রু হয়ে বেরোতে চাইলে উভয়ই ছেলে মেয়েদের সামনে প্রখর সতর্কতায় তাকে গোপন করলেন। অনন্ত তার মায়ের কাছে, আব্বার কাছে বেলা। মাঝখানে বেচারা এলাটা কারো সঙ্গ পায় না। সে একবার তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায়, একবার বাপের কাছে। বাপের কাছে এলা শুধায়, এখানে কেন এলে আব্বু? নানিরা কই? নানি অর্থাৎ আমিনার খালার বাড়ি ইতিপূর্বে একাধিকবার এলা এসেছে। এলা তাই চেনে বাড়িটা। সে বাড়ি বন্ধ থাকলে চলো ফিরে যাই, তা না, এখানে কেন? সুদীপ্ত এক হাতে কোলের বেলাকে জড়িয়েছিল, আরেক হাতে এলাকে কাছে টেনে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার নানিরা একটু বাইরে গেছে আম্মু, ফিরে এলেই আমরা তোমার নানিদের বাড়ি যাব, কেমন? সেটা ছোট্ট একখানি বাইরের বসার ঘর। পূব দক্ষিণ দুদিকে দুটি জানলা এবং দুটি দরজা। পশ্চিম দিকের দরজা দিয়ে অন্দরমহলে যাওয়া যায়, পূব দিকেরটা রাস্তায় বেরুবার। উত্তর দেয়াল সংলগ্ন একটি টেবিল এবং খানচারেক কাঠের চেয়ার, তাতেই ঘরের অর্ধেক জায়গা জুড়ে ফেলেছে। এই ঘরে তাদের রাত্রিবাস করতে হবে? হয়তো হবে, নিশ্চয়ই হবে।
সেজন্য মনে শঙ্কা লাগছে নাকি? এর চেয়েও ছোট ঘরে মানুষ বাস করে না? তবে ইতিমধ্যেই তারা যে ঘেমে উঠেছেন। মার্চের শেষ সপ্তাহের গরম। তদুপরি সারা দুপুর প্রায় পথে পথে কেটেছে। ছেলে মেয়েদের মুখগুলো কেমন শুকনো আর করুণ দেখাচ্ছে। সুদীপ্তর বুকের মধ্যে একটি আহা ধ্বনির হাহাকার খেলে গেল। কি যে ভয়াবহ রাত্রি সামনে আসছে। আল্লাহকে ডাকলেন সুদীপ্ত। কিন্তু আমিনা তখনও ভাবছেন, কাল যদি আসতাম। কথা তো শুনবেন না, বন্ধুর বাড়ি যাবেন। কেমন দিব্যি আজ ঢাকার বাইরে গ্রামের খোলামেলা জায়গায় ছেলেমেয়েরা ঘুরে বেড়াতো। খালা কি তাকে ফেলে যেতে পারতেন? আমিনার ধারণায় জিঞ্জিরাতে গিয়ে খালারা বেঁচে গেছেন এবং পরম সুখে আছেন। সুখে ছিলেন, কিন্তু ওই একটা দিন। পরদিনই সেখানে পাকিস্তানিরা তাদের কারবার শুরু করেছিল। সেটা তাদের নীলক্ষেতের চেয়ে কম কিছু ছিল না। কিন্তু তাতে এখন কি? ভবিষ্যৎকে তো মানুষ দেখতে পায় না। পেত যদি, অন্তত আমিনা যদি সেই ভবিষ্যতের কিঞ্চিত কল্পনাও করতে পারতেন, তাহলেও এতবার জিঞ্জিরার কথা এখন স্মরণ করতেন না। একদিন তো আমিনাকে স্মরণ করতে হয়েছিল, জিঞ্জিরাতে যাওয়া হয়নি যে সেটা আল্লাহর অপার কৃপা। আল্লাহর কৃপাতেই তারা বেঁচেছেন। তার খালারা কেউ বাঁচেননি। সারা জিঞ্জিরা কয়েক ঘন্টার মধ্যেই শ্মশান হয়ে গিয়েছিল। 1 ঘন্টা পর প্রায় 5টার দিকে সে বুলা নামের মহিলাটি আবার এসেছিলেন। 4টে থেকে কারফিউ শুরু হয়ে গেছে। এই অবস্থায় আপনাদেরকে যেতে বলতেও পারিনে। আবার থাকবেন যে, তারও অসুবিধা বিস্তর। সুদীপ্ত বললেন, আমাদের অসুবিধা কি বলছেন? আপনাদের যে অসুবিধা সৃষ্টি করেছি সেটি ভাবতেই লজ্জা পাচ্ছি। কিন্তু কি আর করবেন, ইচ্ছে করে তো আর করেননি। তবে কথা কি জানেন, আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছি নে, অবস্থা আমাদের চালাচ্ছে। বাহ, ভদ্রমহিলা কথাটা ভারী সুন্দর বলেছেন তো। নিঃসন্দেহে খুব বুদ্ধিমতী মহিলা। বাঁচা গেল। সুদীপ্ত মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মহিলার যে বুদ্ধি আছে, এটা তাদের অনুকূলে না গিয়েই পারে না। বিপক্ষে গেলে এতক্ষণ এখানে প্রবেশাধিকারী মিলত না। আমিনা তাদের আলোচনায় যোগ না দিয়ে কাজের কথা তুললেন। বোন, একটু গরম পানি দিতে পারেন? শুধু একটুখানি গরম পানি, সামান্য গরম হলেই চলবে। কেন? বাচ্চাদের একটু দুধ খাওয়াতাম। তাহলে পারিনে। আমিনা একটু বোকা বনে গেলেন এবং সুদীপ্ত। এখানে কি যে তারা বলবেন, পুনর্বার গরম জলের অনুরোধ শোভনীয় হবে কিনা। কেননা ওটা যে না হলেই নয়, বাচ্চাদের তো খাওয়াতেই হবে, তারা ভাবছিলেন। এমন সময় বুলা বেরিয়ে গেলেন। আমিনা স্বামীর মুখের দিকে তাকালেন। সুদীপ্তও তাকিয়েছিলেন স্ত্রীর মুখের দিকে। দুজনেই দুজনকে নীরবে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি হলো? ব্যাপার কিছুই হয়নি। 8 ঘন্টা পর বুলা একটা বড় কেতলিতে দুধ আর রেকাবিতে ডজনখানেক বিস্কুট নিয়ে এলেন। এসবের মধ্যে কিছু আবার আবিষ্কার করতে যাবেন না যেন। ছোট ছেলেদের যেমন কোনো জাত নেই, তেমনি তাদের বিশেষ কোনো ঘরও নেই। খিদে পেলেই তাদের খাবার অধিকার আছে, তা সে যে ঘরেই হোক। খিদের সময়ও থিওরিতে আমরাও বিশ্বাসী, আমিনা বললেন। সেজন্যই আপনাদেরকে মেরে ফেলা দরকার। বিশ্ববিদ্যালয় থেকে এসব কথা আপনারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। দেশের সর্বনাশ ডেকে আনছেন আপনারা। এবার সুদীপ্ত বললেন, কিন্তু আপনি তো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও কথা কম জানেন না দেখছি। আপনাদের কাছেই শেখা। বিশ্ববিদ্যালয়ে এককালে পড়েছি তো। এককালে মানে কোন কালে, কোন সাবজেক্টে? আমাদের বিশ্ববিদ্যালয়ে নাকি? প্রশ্ন সুদীপ্তর মনে একরাশ থাকলেও কোনোটাই তিনি তুললেন না, কোনোটারই উত্তর চাইলেন না। তিনি চুপচাপ দেখে গেলেন বুলা ও আমিনা আলাপ করতে করতে বাচ্চাদের খাওয়াচ্ছেন। যতটা পারো শুধু দুধ খেয়ে থাকতে হবে বাছারা, তোমাদের খালার ঘরে আর কিছু নেই। ভাত? এলা প্রশ্ন করে বসল। প্রবল দুঃখের মধ্যেও একটু হাসতে হলো সকলকে, এবং সুদীপ্ত শুধুই একটু হাসলেন।
আমিনা বললেন, দেখলেন, ইংরেজির অধ্যাপকের মেয়ে হলে হবে কি, একেবারে খাঁটি বাঙালি। খালা হতে চান তো ডাল ভাত খাওয়ান। বুলা এই সময় মুখের কাছে আঙুল এনে যেন আমিনাকে সাবধান করে দিলেন, দিদি আস্তে, কথা যেন বাইরে শোনা না যায়। সুদীপ্ত যেন অনেক দূর থেকে মহিলা দুজনকে দেখছিলেন, শাশ্বত বঙ্গজননী। একজন খাওয়াচ্ছেন এলাকে, একজন বেলাকে। অনন্ত নিজেই খাচ্ছে, কিন্তু বসেছে বুলার পাশে। বুলাই তাকে কাছে বসিয়েছেন। না, বাঙালি মরবে না, এত প্রীতি মমতার মৃত্যু হয় না। কিন্তু শুধুই তুমি কি প্রীতি মমতা দেখলে? ঈর্ষা কলহ দেখনি, আর প্রকাণ্ড পরশ্রী কাতরতা? হ্যাঁ, তাও তো ঠিক, ঈর্ষা কলহ, বিশেষ করে পরশ্রী কাতরতা এবং ক্ষুদ্রতা। সুদীপ্তকে কে যেন কানে ধরে কেবলই বাঙালি চরিত্রের দীনতা ও তুচ্ছতাগুলিকে দেখিয়ে নিয়ে বেড়ালো অনেকক্ষণ। ততক্ষণে বুলাপ চলে গেছেন, কিন্তু অতীতের দীনতা সংকুল ঈর্ষা কুটিল গলিপথ পরিক্রমণ যেন সুদীপ্তর ফুরোচ্ছে না। কিন্তু তিনি কি বুলার প্রতি অবিচার করছেন না? বুলাকে কেন্দ্র করে তোমার মনে একই ধরনের চিন্তার উদয় হওয়া অন্যায় সুদীপ্ত, খুবই অন্যায়। অন্যায় বই কি, গতকাল থেকে বাঙালি বাঙালিকে কম সাহায্য করেছে? ফিরোজের চাচারা সংখ্যায় কজন? বোধহয় শতকরা একজন হতে পারে, এবং তারা হয়তো দুর্ভাগ্যক্রমে ওই একের কবলেই পড়েছিলেন। তার জন্য সমগ্র জাতিকে অপবাদ সইতে হবে? এক মির্জাফরের জন্য সমগ্র বাঙালিকে যুগে যুগে অপবাদ সইতে হচ্ছে না? ননসেন্স। মির্জাফর আবার বাঙালি ছিলেন কবে? ওই যে মিরপুর মোহাম্মদপুরে অবাঙালিরা আছে না, ওরা তো প্রায় পাইকারি হারে আজ পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলার দুর্দশা ঘটাচ্ছে। সেজন্য ইতিহাসের কাঠগড়ায় আসামি হতে হবে বাঙালি জাতিকে? না, তা হবে কেন? এবং এও ঠিক যে ওই জন্য সকল অবাঙালিকেই বেঈমান বিশ্বাসঘাতক বলারও কোনো যুক্তি নেই। তার মাও তো অবাঙালি ছিলেন। ভারত ছেড়ে আসার 6 মাসের মধ্যেই তিনি জান্নাতবাসিনী হলেন। ওই শোকটা সুদীপ্তর ভুলতে অনেক সময় লেগেছিল। সুফিয়ার শোক ভুলতে না পেরে বা সব সময় কেমন যেন হয়ে থাকতেন। সেই শোকেই তো মারা পড়লেন এত তাড়াতাড়ি। বড় ভাই বদলি হয়ে গেছেন রাজশাহীতে, সেখানে কেমন আছেন কে জানে। এখনো তো কোনো খারাপ খবর পাওয়া যায়নি। তবে সবচেয়ে নিরাপদে আছে ছোট ভাই প্রদীপ্ত হাসান। প্রদীপ্ত ভারত থেকে আসেনি, ভালো করেছে। অথচ এই কদিন আগেও নকশালপন্থীদের খবরে সুদীপ্তর মনে হয়েছিল প্রদীপ্ত এখানে চলে এলে ওইসব হাঙ্গামা থেকে বাঁচত। কি জানি কখন কি দুর্বিপাকে পড়তে হয়। হিংসার রাজনীতিতে ভারত এখন কলুষিত। এখন ওখান থেকে সরে আসাই তো ভালো। কিন্তু কেন যে প্রদীপ্তটা আসে না, সুদীপ্তও ভাবতেন সামান্য কদিন আগেও। কিন্তু এখন সুদীপ্তরাজ মনে হচ্ছে নকশালপন্থীরা পাকিস্তানিদের তুলনায় ফেরেশতা। বুলা যাওয়ার সময় পূর্ব দিকের জানালাটিও বন্ধ করে দিয়ে গেছেন। অযৌক্তিক কিছু করেননি। পথের দিকের জানলা খুলে রাখা যায় না। এখন একটি কেবল দক্ষিণের জানালা খোলা, তাতে বাতাসের সমাগম বিশেষ হচ্ছে না। ঘরে সুতীব্র গরম। ছেলে মেয়েদের গরম সহ্য করার অভ্যেস নেই, তারা কষ্ট পাচ্ছে খুব, কিন্তু সেই পরিমাণে জ্বালাচ্ছে না। ছেলেরাও যেন একরকম করে টের পেয়ে গেছে এ অবস্থায় কান্নার ফলে ঘোরতর বিপদ হতে পারে। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠাই বসে থাকতে থাকতেই এলো সন্ধ্যা। তাতে অবস্থার পরিবর্তন কেবল এইটুকু হলো যে ঘরের স্বল্প শক্তিসম্পন্ন বিজলি বাতির আলো আরো স্পষ্ট ও তীক্ষ্ণ হলো। দিনের ভীরুতা কেটে সে যেন রজনীর স্বচ্ছন্দচারিণী নায়িকা হয়ে উঠল। দেয়ালের একটি কালো দাগে দুচোখ নিবদ্ধ করে সুদীপ্ত সেটাকে একটা বাঘের মুখবায়ব দান করতে চেষ্টা করলেন। দুরন্ত বাঘের প্রবল প্রাণকে আর বিপুল অরণ্যকে সেই মুহূর্তে মনে মনে তিনি প্রার্থনা করছিলেন। কিন্তু আমিনার অসুবিধা হচ্ছিল চরম। নিভৃত আত্মসংলাপ, ধ্যান, কল্পনা এসবের কোনোটাতেই অভ্যস্ত নন তিনি। কাজে ও কথায় সময় কাটানো তার অভ্যাস। আর অভ্যাস আছে সামান্য তাস খেলার। এমনি করে বসে থাকা,
স্বামীর সম্মুখে হলেও তার পক্ষে অত্যন্ত কঠিন কর্ম। বুলাও যে আসে না ছাই, তিনি কি ভেতরে যেতে পারেন না? কিন্তু বুলা ডাকলেন না যে। শুধু ডাকলেন না তাই নয়, যাবার সময় বলে গেলেন, আচ্ছা দিদি, আপনারা এখন বসুন, আমি খানিক পরে আসছি। এরপরে এমনি বসে না থেকে উপায়, বসেই আছেন তারা। কিন্তু ছেলেমেয়েরা ইতিমধ্যেই অবস্থাটাকে যেন সহজ করে নিয়েছে, আর পকেট থেকে রুমাল নিয়ে তিনজনে কি একটা খেলা যেন শুরু করে দিয়েছে। কিন্তু বুলার ব্যাপারটা কি? এমনি করে বসিয়ে রাখবে নাকি? বাড়িতে এক জায়গা না দাও সেটা বুঝি, জায়গা দেবার পর এমনি ঠাঁই বসিয়ে রাখাটা কি ধরনের কাণ্ড? রসিকতা? হ্যাঁ, রসিকতাই। তবু রসিকতাও নয়, এখন কি রসিকতার সময়? অন্য সময় হলে রসিকতা করা যেত। পাশের বাড়ির মাসিমার জামাইকে শ্রীমতী বুলা কি ছেড়ে কথা কইতেন? ভগ্নিপতি হওয়ার ঠেলা টের পাইয়ে দিতেন পদে পদে। জমিলা খালাকে বুলাও তো খালা ডাকেন, অতএব আমিনা তো সম্পর্কে দিদিই হবেন। অতএব সুদীপ্ত, বুলার রাজ্যে তোমার দশাটা কি হতে পারত ভেবে দেখো। কিন্তু সেই দশা সৃষ্টির সময় বুলার এখন কোথায়? দুদণ্ড কথা বলার সময়ও বুলার ছিল না। দেশের এই দুঃসময়ে এখন কি একটি মুহূর্ত বাজে কাজে ব্যয় করার সময় আছে? অবশ্যই সময় ও কথার বাজে খরচকে পুরো মাত্রায় পাপ মনে করার মতো পিউরিটান বুলা নন। মার্কস লেনিনবাদে দীক্ষা নেয়ার পরও এখনও তাই গল্প কবিতার বই পড়ার এবং আড্ডা দেওয়ার জন্য সময়ের অভাব হয় না তার। কিন্তু সে কথা শান্তির সময়ে চলে, এখন জরুরি অবস্থায় সব কথা অচল। এখন শুধু ওই কথাটা সত্যি, ওই যে মোক্ষম কথাটা বুলা শুনিয়েছেন। আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছে না, অবস্থা আমাদের চালাচ্ছে। তবু অবস্থাকে আয়ত্তে আনার জন্যই তো চলছে যত দূরমর সাধনা। তাই সময় নেই, কিংকর্তব্য বিমূঢ়তা কাটিয়ে এখনই তো রুখে দাঁড়ানোর সময়। কিন্তু বুলার কোনো পরিচয়ই যে সুদীপ্তর জানা নেই। 7টা বাজতেই বুলা ভাত তরকারি নিয়ে হাজির হলেন। স্নেহ মমতাময়ী একজন বঙ্গললনা। অধ্যাপক সাহেবকে একটু কষ্ট করতে হবে, এই অসময়ে 4টে খেয়ে নিতে হবে। খেয়ে নিতে আর কষ্ট কি, আনন্দের সাথেই খাবো। আনন্দ আপনার কাছে খুব সস্তা মনে হচ্ছে, আমি কিন্তু সত্যি আপনাদের কষ্ট দিয়ে খাওয়াবো। এই দেখুন, তরকারি কিচ্ছু নেই। তবু খেতে কোনো কষ্ট হলো না সুদীপ্তর। ডাল আর সামান্য বেগুনের সাথে মাগুর মাছের একটা টুকরো। কিন্তু টুকরো এত ছোট করা সম্ভব? আঙুল কেটে যায়নি তো? না, কাটেনি, তবে কাটতে পারত, এবং কাটলেও কিছু করার ছিল না। বুলার তো দোষ নেই, সেই 25 তারিখের সকালে কেনা হয়েছিল 10টা মাগুর। আজকে 28 না, বেশি দিন হয়নি, এবং মাগুরগুলো বেশ বড় সাইজেরই ছিল। কিন্তু কাল থেকে খাচ্ছে কত লোক, সুদীপ তো সেটা জানেন না। বাইরে যে ঘরটাতে তারা আছেন, সেখান থেকে এ বাড়ির মানুষের সংখ্যাটিকে নির্ণয় করা যাবে না। কোনো শব্দ নেই, অথচ বাড়ির অভ্যন্তরে এখন বাস করছেন 33 জন। গতকাল এসেছিলেন 18 জন, তার মধ্যে 12 জন আজ চলে গেছেন, এবং এসেছেন তার দ্বিগুণ 24 জন, আর বুলারা 3 জন, তার উপরে সুদীপ্তরা 5 জন। এই সুদীপ্তদের নিয়ে যত সমস্যা হয়েছে বুলার, সমস্যা হয়েছে বাচ্চা 3টিকে নিয়ে। তাদের জন্য দুধ চাই, তা গুঁড়ো দুধের টিন প্রায় ভর্তিই আছে, কিন্তু চিনি আছে অতি সামান্য। দুবেলা কম করে হলেও অমন 30-40 কাপ চা হচ্ছে, তাতে কত চিনি লাগে? বাচ্চাদের চিনি না হলে চলে? তাছাড়া অমন দুধের ছেলেরা, দুধের সঙ্গে পাকা কলা দিতে না পারলে বড়দের কখনো তৃপ্তি হয়? ছেলে মেয়েদের সামনে শুধু দুধ এনে ধরতে বুলার খারাপ লেগেছিল, কিন্তু এলা তাকে বাঁচিয়েছে। এলা ভাত খেতে চেয়েছে। বুলা শুনেছেন এলা যেন বলেছে, অত কি দরকার মাসি, শুধু ডাল ভাত দাও না, আমরা ডাল ভাত খেয়ে থাকবো,